আমরা গ্রামার আলোচনাটা শেষ করে দেন ফোকাস রাইটিং এর আমরা ফার্স্ট যেই পার্ট গুলা ছিল সেই পার্টটা আমরা বুঝতে পারছিলাম। ঠিক আছে, যে কিভাবে ফোকাস রাইটিংটা লিখতে হয়। আমরা দেখেছিলাম যে একটা এই জায়গাটা রাইটিং এর তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে গিয়ে কি ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে গিয়ে কি কনক্লুশন। এবং আমরা বলেছিলাম যে ইন্ট্রোডাকশন আপনি যা লিখবেন কনক্লুশনে গিয়েও আপনি ঠিক তাই লিখবেন, উল্টাপাল্টা কিছু লিখবেন না। ঠিক আছে, এবং পুরো কথাটা ইন্ট্রোডাকশনে যা লিখবেন তা যেন আপনি পুরো রাইটিং এ যা লিখতেছেন সেটাকে কি করে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করলেই কি হবে, আপনার লেখাটা ওই ইয়ের ভাবটা আসবে, প্রফেশনাল টোনটা আসবে। নতুবা এই টোনটা আমাদের আসলে আসে না। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা এখন দেখবো আসলে। এখন এই বিষয়গুলো কিন্তু আপনি অলরেডি জেনে গেছেন। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা একটা টপিক সিলেক্ট করব যে ভাই এই টপিকটাকে নিয়ে আমরা হচ্ছে লিখব, এবং লিখে দেখব যে হ্যাঁ এটা আমাদের জন্য কার্যকরী হচ্ছে নাকি এটা আমাদের জন্য কার্যকরী হচ্ছে না। তো একটা টপিক আমরা ধরেন সিলেক্ট করি, ফর এক্সাম্পল ধরেন আমাদের দেশের একটা টপিক ধরি যে মাইক্রোফিন্যান্স। পলিটিক্যাল একটা আর্টিকেল দিল যে আপনি যেহেতু দাদা ট্রেড ওয়ার বলছেন নিয়ে যে কিছু লেখেন দাদা। মাইক্রো ফিন্যান্স নিয়ে লিখতে, ঠিক আছে, এখন অনেক কিছু নিয়ে লিখা যায় এখন আসলে। যে লিখলাম ট্রেড ওয়ার নিয়েও লিখলাম, সমস্যা নাই। ঠিক আছে, ধরেন আপনার একটা আর্টিকেল দেওয়া হলো ট্রেড ওয়ার নিয়ে। ঠিক আছে, যে ট্রেড ওয়ার ইন 2025। ঠিক আছে, ধরেন আপনাকে বলা হয়েছে যে আপনি এই আর্টিকেলটাই কি করবেন, এখন লিখবেন। ঠিক আছে, এবার দেখেন আমি কিভাবে একটা লেখাকে সবসময় শুরু করি, ভালো করে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন ট্রেড ওয়ার নিয়ে আমাকে যা লিখতে বলছে, আমাকে আসলে ট্রেড ওয়ার নিয়ে লিখতে গেলে অনেক কিছু লেখা যাবে, শেষ নাই, এন্ডলেস লেখা লেখা যাবে। কিন্তু আমরা কি করবো, আমরা একটা লিমিটেড লেখার মধ্যে থাকবো, যে এইটুকুই আমরা লিখবো, এর বাইরে আমরা কিছু লিখবো না। এবং আমরা এটা মেনশন করে দিব সরাসরি যে দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু রাইট। ধরেন আমি দাদাটা লিখলাম, প্রশ্ন ছিল, বলেন দাদাটা কয় পেজের মধ্যে লিখতে হবে? কয় পেজের মধ্যে লিখতে হবে এটা আমি এখন কেমনে করবো ভাই? এটা কি আমি কোনো বলতে বলতে মতো কিছু আছে? এই যে আপনি একটা প্রশ্ন করেন কয় পেজ লিখতে হবে, এটা ফালতু একটা প্রশ্ন। কেন ফালতু প্রশ্ন? ধরেন আপনি এক পেজে লেখেন হচ্ছে 10 লাইন, তো আপনি যদি 10 লাইন লেখেন, আপনি 10 লাইনে মনে করেন লেখেন হলো 100 ওয়ার্ড, আর আমি এক পেজে লিখি হচ্ছে 15 লাইন, আমি লিখি 150 ওয়ার্ড। এখন আমার 2 পেজে লিখা যা আপনার 3 পেজে লিখা হবে তা। তো কয় পেজে লিখতে হবে সেগুলো মন্তব্য করার মতো কোনো ওয়ে না, এটা আপনি জানেন আপনি কতটুকু লিখবেন। ঠিক আছে, এটা আমি এখানে কোনো মতামত দেওয়ার কেউ না। কি বললাম বুঝতে পেরেছেন? জি দাদা। গুড। আমি আপনাকে দেখাবো হাউ টু রাইট, হোয়াট টু রাইট, কিন্তু ওয়ার্ড লিমিটেশন নিয়ে আমি আপনাকে কিছু বলতে পারবো না ভাই, কারণ আমি ব্যক্তিগতভাবে খুব কম লেখা পছন্দ করি, অনেকে আবার খুব বেশি লেখা পছন্দ করে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা নিয়ে আমাদের আসলে কারোরই কিছু করার থাকে না। কি বলছি বুঝতে পারছেন? আবার দেখা যায় যে অনেক সময় একজনের হাতের লেখায় যেটা 5 পেজ হয় সেটা আর একজনের হাতের লেখায় 2 পেজ হয়ে যায়। হইতে পারে, হ্যাঁ, এখানে আমার কিছু বলার নাই। সো আপনি ডিফাইন করবেন আপনি কি করবেন। আপনি বাসায় বসে বসে লিখে দেখবেন যে কতটুকু লিখলে আপনি কত ওয়ার্ড লিখতে পারতেছেন। ঠিক আছে, এটা আপনি ডিসাইড করবেন, এখানে আমাকে এবার জিজ্ঞেস করে কোনো মানে সদুত্তর আপনি পাবেন না আমার কাছে আসলে। তা আমরা এখন লিখি, হ্যাঁ, ট্রেড ওয়ার নিয়ে লিখি। আপনি কি লিখতে পারি দেখেন, ফলোইং দা ল্যান্ডস্লাইড ভিক্টরি অফ ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড নিরঙ্কুশ বিজয়ের পরে দা 47 প্রেসিডেন্ট অফ দা ইউএসএ। ঠিক আছে, যে
have been had phase of trade war between the USA and USA এবং অন্য সবাই, ঠিক আছে? Following the landslide victory of Donald Trump, the 47 এই ক্লাস রেকর্ডিং অন দেখাচ্ছে না? হ্যাঁ দেখাচ্ছে। তো ফলোইং দ্য একজন কি বলেছেন, এটা কত নম্বর ক্লাস একটু বলবেন? ক্লাস নিয়মিত করবেন, দেখেন একদম ডক ফাইলের উপরে লেখা আছে ক্লাস 15 ফোকাস রাইটিং পার্ট 2। লিঙ্ক গুলোতে যাবেন, দেখবেন সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে না, বলেন তো ভাই? জি দাদা। এর চাইতে গুছানো আর কোনোভাবে পসিবল আপনার কাছে মনে হয়, বলেন তো? না দাদা। আমার মনে হয় আর পসিবল না। ফলোইং দ্য ল্যান্ডস্লাইড ভিক্টরি অফ ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ বিজয়ের পর, ডোনাল্ড ট্রাম্প কেডা? দ্য 47 প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। এই উনার নিরঙ্কুশ বিজয়ের পরে এক্সপার্টরা এস্টিমেট করছে যে ফেজ শুরু হতে যাচ্ছে আমেরিকা ভার্সেস বাকি সবাই, ঠিক আছে? এবার কি লিখবো? ট্রাম্প as estimated has already imposed কি ইম্পোজ করছে? রেসিপ্রোকাল মানে কি? তুমি যা করবে আমিও তাই করবো। তুমি যদি 10% ট্যারিফ দিবা আমেরিকান গাড়ির উপরে, ওকে, আমিও তাহলে ভাই তোমার দেশের গাড়ির উপরে 10% ট্যারিফ ইম্পোজ করে দেবো, ঠিক আছে? সো দ্যাট ভাই ভাই ঠাই ঠাই, ঠিক আছে? বাট এরকম। তো ট্রাম্প অ্যাজ এস্টিমেটেড হ্যাজ অলরেডি ইম্পোজ রেসিপ্রোকাল ট্যারিফ, ঠিক আছে? টি এ অন ডিফারেন্ট প্রোডাক্টস। এই দুইটা বাক্য আমি বললাম, একদম দেখেন 2025-এর যে ট্রেড ওয়ারের সাথে কানেক্টেড সেন্টেন্স। এবার 3 নম্বর বাক্যে আমি কি লিখবো? আমি বলবো যে দিস এসে উইল এক্সপ্লেইন। দেখেন আমাকে বলা হয়েছে ট্রেড ওয়ার 2025 নিয়ে তুমি একটা কিছু লেখো। এখন ভাই ট্রেড ওয়ার 2025 নিয়ে লিখতে গেলে আসলে এর কোনো শেষ নাই, কত কিছু লেখা যে যাইবো। এটা যে কত অ্যানালাইসিসের বিষয় আপনার আমি বলে শেষ করতে পারবো না। এখন যেহেতু এটা শেষ করা পসিবল না, সো বেটার আইডিয়া হচ্ছে গিয়ে কি, যে ভাই এত ঝুট ঝামেলা না করে আমরা হচ্ছে ই করি, কি বলে যে আমরা বলে দিই যে দিস ইজ দ্য পেরিফেরি অফ আওয়ার রাইটিং। আমাদের রাইটিং এর লিমিটেশন হচ্ছে এইটুকু, এর বাইরে আমরা যাব না। আমরা কি লিখবো? দিস এসে উইল এক্সপ্লেইন দা ওয়ার, ঠিক আছে? রেশিওনালস, মানে কি? মানে হলো যৌক্তিকতা। দিস এসে উইল এক্সপ্লেইন, ঠিক আছে? কি এক্সপ্লেইন করবে? রেশিওনালস অফ দা ওয়ার ইম্প্যাক্টস, ঠিক আছে? এবং ইম্প্যাক্টটাকেও কি করবে, যেটা ইম্প্যাক্টটা কি হইতে পারে, and and suggestive measures that could be adopted by Bangladesh to deal with the imminent crisis। এই যে আমি বলে দিলাম যে আমার এই এসেটা আসলে কি করতে যাচ্ছে, আমি বলে দিলাম যে ভাই আমি এই এসেটা এক্সপ্লেইন করবে এই যুদ্ধের যৌক্তিকতা কি, ইম্প্যাক্ট কি, এবং সাজেস্টিভ মেজার্স গুলো আপনার হচ্ছে আমি বলে দিলাম, ঠিক আছে? যেন আপনি কোনো প্রবলেমে না পড়েন এটা এক্সপ্লেইন করার সময়। তাহলে আমি ইন্ট্রোডাকশনটা কিন্তু অলরেডি কি করেছি, দিয়ে দিয়েছি। এবার আমি কি করবো, আমি একটা কনক্লুশন লিখে ফেলবো, ঠিক আছে? মানে এটা আমার একটা স্টাইল বলতে পারেন, আমি টাইপ করে ক্লাস নেওয়ার সময় কনক্লুশনটা আগেই লিখে ফেলাই। আমরা কি লিখবো? ইন কনক্লুশন পরিশেষে আমরা কি বলতে পারি? পরিশেষে আমরা বলতে পারি ক্ষতিকর, ঠিক আছে? ওকে, সো ট্রেড ওয়ার
will result in dire consequences on our, ঠিক আছে, অন কি, অন গ্লোবাল ইকোনমি, ঠিক আছে। যে ট্রেডার কি করবে, আপনার বিশ্ব অর্থনীতিতে একটা, ওর মাথায় কোনো পোকা আছে কিনা দেখো, 22টা নোট আছে তো আজকে, দেখো ভালো করে, যে ডায়ার কনসিকুয়েন্সেস অন গ্লোবাল ইকোনমি, এটা দা হবে মনে হচ্ছে, হ্যাঁ। দেয়ার ফোর কি করতে হবে, দেয়ার ফোর, ঠিক আছে, লিস্ট, হ্যাঁ, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এন্ড ডেভেলপিং কান্ট্রিজ, ঠিক আছে, ফর ইনস্ট্যান্স বাংলাদেশ শুড বি well equipped to combat its aftermaths. আমি লিখে দিলাম, ঠিক আছে, আমি লিখলাম যে লিস্ট ডেভেলপড এন্ড ডেভেলপিং কান্ট্রিজ, ঠিক আছে। কান্ট্রিজ ওয়ার্ডটা আমার আসলে গতানুগতিক মনে হচ্ছে, আমি লিখবো যে নেশনস, না নেশনস ভালো লাগতেছে না, কান্ট্রিজ ওয়ার্ডটা এখানে যাচ্ছে। এই যে আমি লিখে দিলাম, আমার কনক্লুশনটাও লিখে দিলাম, ঠিক আছে। বুঝতে পারছি না আমি? জি হ্যালো, জি দাদা। দাদা, জি দাদা। বুঝতে পারছি। আচ্ছা, সো আমার কনক্লুশন এবং লিখতে গিয়ে আমি 96 ওয়ার্ড টাইপ করে ফেলছি, ঠিক আছে। এখন আমি মোটা দাগে দেখেন কি বলছি, যে যুদ্ধ, আমার মূল লেখাটার ভিউ হচ্ছে গিয়ে কি আমি এক্সপ্লেইন করব এই যুদ্ধের যৌক্তিকতাটা কি, এই যুদ্ধের ইম্প্যাক্টটা কি, মানে দেয়ার আর সাম পয়েন্ট যা আমি এখানে আলোচনা করতে যাচ্ছি, এবং সাজেস্টিভ মিজার গুলো নিয়েও আমি কিন্তু বলছি, কথা বলবো, তাই না। আমি মোটা দাগে 3টা জিনিস এখানে নিয়ে আসছি, যে একটা হলো এই যুদ্ধের যৌক্তিকতা কি, ইম্প্যাক্ট কি, আর সাজেস্টিভ মেজার কি। তার মানে কি, তার মানে আমার এই যে বডি অংশটা যেটা আসতেছে, এই অংশে কয়টা প্যারাগ্রাফ থাকবে বলেন তো বুদ্ধি করে এবারকার? 3টা। 3টা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আর ভুল করা যাবে না, এটা কিন্তু বুঝে ফেলতে হবে, ঠিক আছে। এখন ধরেন আমি এই যুদ্ধের রেশিওনালটা তুলে ধরি, ঠিক আছে, ওকে। আমরা কি লিখবো, the primary one of the primary reasons of this war is ট্রাম্প ছিল কোন দল বলেন তো, ডেমোক্রেটিক নাকি রিপাবলিকান বলেন তো? রিপাবলিকান। হ্যাঁ, রিপাবলিক, হ্যাঁ, ট্রাম্প কি ছিল বলেন? ডেমোক্রেটিক। রিপাবলিক, রিপাবলিকান ছিল। ট্রাম্প ডেমোক্রেটিক না রিপাবলিকান, এটা বলতে গিয়ে আপনারা যদি রিপাবলিকান। রিপাবলিক ছিল দাদা। রিপাবলিকান দাদা। আর স্লোগান ছিল দা আমেরিকা গ্রেট অ্যাগেন না কি যেন একটা। আপনার যদি হয়ে যান মানে দুইজন হয়ে যান, দুই ভাগ হয়ে যান, তাহলে কি লিখবো বলেন? হ্যাঁ, রিপাবলিকান স্যার। রিপাবলিকান ছিল। রিপাবলিকান দাদা। হ্যাঁ, রিপাবলিকান ছিলেন না, তারপরে বলতেছেন উনি নাকি ডেমোক্রেটিক ছিলেন। হুম, ডেমোক্রেটিক বাইডেন। ডেমোক্রেটিক ছিল কি বাইডেন, ঠিক না? তো one of the primary reasons of this war is the রিপাবলিকানসদের কি, রিপাবলিকানস view to protect the economy of the USA। এই দেখেন বললাম, মনে রাখবেন কথাবার্তা হবে মার মার কাট কাট। আমি তোমার অনেক ভালোবাসি, এটা ভাই ভ্যালেন্টাইন ডে কথাবার্তা, এই সকল কথাবার্তা একদম মার মার কাট কাট। আমি তো আপনার বলছি আমি রেশনালটাকে এক্সপ্লেইন করব, আমি সরাসরি বললাম এটার যৌক্তিকতা কি, একটা কারণ দেখাই দিলাম। এটা হচ্ছে রিপাবলিকানদের যে ভিউ ইকোনমিকে রক্ষা করার জন্য, ঠিক আছে। আমরা কি লিখবো, আমেরিকান আমেরিকান ইকোনমি ইজ plunged
ইনটু ডেপ্ট। আমেরিকান ইকোনমি কি ঋণের মধ্যে ডুবে আছে, ঠিক আছে? কিসের মধ্যে ডুবে আছে বলেন? হ্যাঁ, ঋণ ঋণ ঋণের মধ্যে ডুবে আছে। তো আপনি যদি মানে আপনি যদি হিস্ট্রি যান, মানে হিস্ট্রি খুঁজেন, আপনি অ্যান্সার পাবেন। আপনার 2024 সালে যখন হয়, তখন আমেরিকান ডেপ্টের পরিমাণ ছিল হচ্ছে আপনার 34 ট্রিলিয়ন ডলার, ঠিক আছে? আমরা কি লিখতে পারি যে আহ, আমরা লিখতে পারি যে ডলার 34 না 35, জানি ছিল মনে হয় 34 না 35, ঠিক আছে, ট্রিলিয়ন, ঠিক আছে, অ্যাজ অফ কি অগাস্ট 2024। আমি এই তথ্যটা জানি। আমি বললাম যে ভাই আমেরিকান ইকোনমিটা না, দ্য আমেরিকান ইকোনমি ইজ প্লাঞ্জ ইনটু ডেপ্টস, কমা দিয়ে বললাম 35 ট্রিলিয়ন ডলার অ্যাজ অফ অগাস্ট এত, ঠিক আছে? এই যে একটা নিউমেরিক্যাল ডেটা আপনি আনলেন, দেখেন এই নিউমেরিক্যাল ডেটা গুলো হচ্ছে কিরকম জানেন? আপনার হলো একটা ঘরের মধ্যে মনে করেন সাদা সাদা লাইট জ্বালিয়ে রাখছেন, আর কয়েকটা লাল নীল লাইট জ্বালিয়ে রাখছেন, দেখবেন সবার আগে লাল নীল লাইটের দিকে চোখে যাবে, কারণ এটা ভিন্ন। এই পুরো লেখার মধ্যে নিউমেরিক্যাল ডেটা গুলো হচ্ছে কিরকম জানেন? এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস, এগুলো যত তারা যত বেশি পায়, লেখাটাকে তত বেশি ভ্যালুয়েবল মনে করে। মনে থাকবেন না বুঝলে খেয়ে থাকবেন? বলেন, সত্যি কথা বলেন। মনে থাকবে। দাদা একটা মনে প্রশ্ন থাক করব। হ্যাঁ, বলেন। আচ্ছা, যখন এরকম কোনো স্ট্যাটিক্যাল ডাটা আসবে বা কোনো স্পেসিফিক ইনফরমেশন আসবে, তখন কি এটা সোর্স দিতে হবে? অবশ্যই দিবেন কথা, এগুলো আমাদের আলোচনা আছে, এই প্রশ্ন করেন না এখন, ঠিক আছে? হ্যাঁ, আপনি এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন হলে করবেন, এর বাইরে কোনো প্রশ্ন করেন না। এই যে এখন এটা আছে আমাদের আলোচনা, ঠিক আছে? এখন ধরেন এই যে একটা নিউমেরিক্যাল ডাটা দিচ্ছেন না, এই ডাটাটা কিন্তু কি হতে পারে? আপনার মন গড়া তথ্য হতে পারে। এই জন্য এই ডাটাটাকে আপনি কি করবেন জানেন? আপনি এটাকে রেফারেন্স দিবেন। এই যে এখন এই আলোচনাটা আছে আমাদের, আমি যেন বারবার বলি, আমি যেটুকু বলেছি ওইটুকুর মধ্যে প্রশ্ন করেন, ওর বাইরে যান না, গেলেই ঝামেলা হবে, সেটা দেখবেন। কোনো দরকার নেই আপনার প্রশ্ন করার, কারণ আমি 14 বছর ধরে রাইটিং পড়াই। আপনি যে যা প্রশ্ন করবেন সব যে আমি জানি মোটামুটি আপনাদের ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স কি হইতে পারে, ঠিক আছে? তো এই যে লিখলেন না 35 ট্রিলিয়ন অ্যাজ অফ এত এত এত, এইটাকে আপনি সুপার স্ক্রিপ্ট করবেন। এই যে আমি সুপার স্ক্রিপ্ট করছি, দেখেন দিয়ে দিলাম কি 1। এই 1টা দেখে স্যার বুঝবে যে এখানে নিশ্চয়ই সুমন ভাই কি করছে, আমাদের ক্যান্ডিডেট কি করছে, কিছু রেফারেন্স হিসেবে কাজে দিছে। এই 1 দেখে স্যার বুঝবে এটা একটা রেফারেন্স উনি দিয়েছে। রেফারেন্সটা আমি দিব কোথায় ভাই? রেফারেন্সটা দিতে হবে হচ্ছে আমাকে এই লেখার শেষে এসে, ঠিক আছে? লেখার শেষে এসে আমি রেফারেন্সটা দিব। তো রেফারেন্সটা কিভাবে? এই যে আমি লিখে দিলাম যে ইটালিক ফর্মে। রেফারেন্স, ঠিক আছে? এখন অ্যাকচুয়াল রেফারেন্স তো আমার নিজেরও মনে নাই ভাই, আমি একটা মনে করেন একটা রেফারেন্স দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, একটা রেফারেন্স দিয়ে দিলাম। কি রেফারেন্স দিয়ে দিলাম? রেফারেন্স দিলাম হচ্ছে মনে করেন নম্বর 1 দিয়ে বললাম এটা হচ্ছে, আমি রেফারেন্সটা কোত্থেকে পাইছি? এই রেফারেন্সটা আমি পাইছি হচ্ছে মনে করেন যে দা ইকোনমি। ডেইলি স্টার। হ্যাঁ, ডেটটা মেনশন করে দিলাম, যদি এত সুন্দর করে রেফারেন্স আসলে দেওয়া যায় না আমি জানি। হ্যাঁ, যেহেতু অগাস্ট মাসে বলছি, মনে করেন আমি মনে করেন লিখলাম যে অগাস্ট 20, ঠিক আছে, কমা দিয়ে 2024। তো স্যার বুঝলো যে অমুক তারিখে ডেইলি স্টারে এই ডাটা আপনি কালেক্ট করছেন। তো আপনি নিউমেরিক্যাল ডাটা মোটামুটি দরকারি গুলো শিখে রাখবেন, এবং এটাকে আপনি ইউজ করতে হবে রেগুলার বেসিস, ঠিক আছে? এটা মাথায় রাখবেন সবসময়। তাই আমি বললাম one of the primary reason of the trade war Republicans view to protect the economy of the US. The American economy is plunged into debts 35 trillion as of August, ঠিক আছে? Two, two, to rescue the, ঠিক আছে, sinking ship, সরি, এই যে কি বলে ডুবে যাচ্ছে এরকম জাহাজকে কি বলা হয়? হুম, হুম, এক গ্রাউন্ড দাদা, না এক গ্রাউন্ড তো বেশি ওটা, সরি এক গ্রাউন্ড না। বুঝি নাই কি বললেন?
বুঝি নেই। ড্রাউনিং ড্রাউনিং হইতে পারে, গুড, ড্রাউনিং শিপ হতে পারে, ঠিক আছে। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ড্রাউনিং মানেই তো মনে হয় আপনার ডুবে যাওয়া, তাই না? হ্যাঁ দাদা, জি, হ্যাঁ, সিঙ্ক মানেও তো ডুবে যাওয়া। সিঙ্কিন বলা যাবে না? সিঙ্ক ওয়ার্ডটা ভালো লাগে না, ঠিক আছে। তো কি লিখতে পারি? টু রেস্কিউ দা, বানান দেখে নেন, হ্যাঁ, আমার মনে নাই। টু রেস্কিউ দ্য তাতে ড্রাউনিং সাবমার্জ শিপ। হয়ে যাবে। সাবমার্জ মানে ভাই ডুবে যাওয়া না, খারাপ আপনার ডুবে গেছে এরকম বোঝায়, ঠিক আছে। সো টু রেস্কিউ দা ড্রাউনিং শিপ, আমরা কি বলতে পারি? যে রিপাবলিকান, রিপাবলিকান, ঠিক আছে, রিপাবলিকানস হ্যাভ হ্যাভ planned to planned to impose tariff on products imported from other countries, যে অন্যান্য দেশ থেকে পণ্য আনাতে কি হলো, ই করা হবে, ঠিক আছে। এবার কি বলবো? যে রিপাবলিকানরা বলেছে যে এই ডুবে যাওয়া, ডুবে ডুবে যাচ্ছে এরকম একটা জাহাজকে রক্ষা করার জন্য রিপাবলিকানরা প্ল্যান করছে কি, যে ভাই আমরা ইম্পোজ করব হচ্ছে ট্যারিফ, অন্য অন্য যে প্রোডাক্ট থেকে আনবো। তো ট্রাম্প যেটা কইছে যে ট্যারিফের টাকা দিয়ে তারা ডেপ্ট শোধ করবে, ঠিক আছে। আমরা কি বলতে পারি? অ্যাকর্ডিং টু ট্রাম্প, ট্রাম্পের, ট্রাম্প, অ্যাকর্ডিং টু ট্রাম্প বলা উচিত না, খারাপ দেখা যায়, ঠিক আছে। বিসাইডস, ঠিক আছে, হায়ার ইনকাম অফ দা গভর্নমেন্ট, ঠিক আছে, স্টেমিং ফ্রম stemming from higher uh, tariffs, এছাড়া কি এই যে হায়ার ট্যারিফের কারণে ইনকামটা হবে, উইল বি ইউজড টু পে ন্যাশনাল ডেপ্ট ব্যাক, ঠিক আছে। এভাবে কি হতে পারে? যে এ ফ্যাক্ট claimed by the Trump অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে, দাবি করেছে। তো এটা হচ্ছে গিয়ে ওদের একটা যৌক্তিকতা। আর একটা কি, যে বিসাইডস, ঠিক আছে, বিসাইডস কি হবে? ডোমেস্টিক, ওদের যে ইগুলো আছে ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ উইল বি উইল উইল ফস্টার, ঠিক আছে, ইফ ইফ দে ফেস, ঠিক আছে, ইফ দে ফেস কি কম্পিটিশন, আপনি বলতে পারেন যে মিটিগেটেড কম্পিটিশন, ঠিক আছে। মিটিগেটেড ওয়ার্ডটার দরকার নাই, লেস কম্পিটিশন ইন ডোমেস্টিক মার্কেটস। এটা হলো কি ওদের পুরো যুদ্ধের একটা কি মানে যৌক্তিকতা। একটা এক নাম্বার কি, যে ভাই আমরা যদি বেশি ট্যারিফ ইম্পোজ করি, তাহলে মানুষ যদি ইম্পোর্ট করতে যায় ট্যারিফ দিতে হবে, সেক্ষেত্রে আমাদের ইনকাম বেড়ে যাবে, ওইটা দিয়ে আমরা ন্যাশনাল ডেপ্ট শোধ করব। আর একটা হচ্ছে গিয়ে কি, যদি ট্যারিফ ইম্পোজ করি তাহলে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিটা আপনার গ্রো করার জন্য সুযোগ পাবে। এটা তো বুঝেন আপনারা, নাকি নাকি বুঝেন না বলেন? কি দাদা বুঝি। এটা না বুঝলে আবার বললেন, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। তাহলে আমি যৌক্তিকতা শেষ করলাম, কারণ অলরেডি 193 ওয়ার্ড টাইপ হয়ে গেছে। এবার লিখবো আমার ইম্প্যাক্টটা কি, ঠিক আছে। আমরা এবার ইম্প্যাক্ট লিখবো যে however, যাই হোক, the impact of trade war is immense, ব্যাপক ইম্প্যাক্ট আছে, এটা একটা ব্যাপক ইম্প্যাক্ট আছে, ঠিক আছে। কি ইম্প্যাক্ট হতে পারে? যখন ট্যারিফ ইম্পোজ করা হবে তখন ইনফ্লেশন বেড়ে যাবে, ঠিক আছে।
ইনফ্লেশন উইল স্কাই রকেট, ইনফ্লেশন কি হবে, বেড়ে যাবে। এবার কি লিখবো, এ ফ্যাক্ট দ্যাট উইল পুট অ্যানাদার বার্ডেন, যা কি করবে, আর একটা বার্ডেন চাপিয়ে দিবে কাদের উপরে, অন দা কনজিউমার। কমাতে কি লিখবো, লিভিং নো প্লেস টু রেসপাইট, শ্বাস প্রশ্বাস ফেলার কোনো জায়গা দেবে না ওদেরকে আর। ঠিক আছে, এ ফ্যাক্ট দ্যাট উইল বাদ দিয়ে দিই, আমরা জাস্ট পুটিং লিখে দিই। ঠিক আছে, পুটিং অ্যানাদার বার্ডেন অন দা কনজিউমার, কমা দিয়ে লিখলাম লিভিং নো প্লেস টু রেসপাইট। তারপর কি হতে পারে, আমরা বলতে পারি যে আম, আমরা কি বলতে পারি যে ট্রেড ওয়ারের ফলে কি হতে পারে আপনার, আহ, আপনি যে ট্রেড ওয়ার করবেন, এখন মনে করেন আপনি বললেন অস্ট্রেলিয়ারে, বললেন যে ভাই আমাদের থেকে পণ্য নিতে গেলে তোমার কি করতে হইব, তোমাকে অনেক টাকা ট্যারিফ দিতে হইব। কারণ অস্ট্রেলিয়া কইলো যে ওকে, সমস্যা নেই, এত ট্যারিফ দিয়ে টাকা আমার পণ্য নেওয়ার দরকার নাই ভাই, আমরা 4 হাজার থেকে কম দামে নিব। তাহলে আলটিমেটলি কি হইলো, আলটিমেটলি আপনি কিন্তু মার্কেট নিয়ন্ত্রণ করতে পারলেন না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে কনসি, আমরা বলতে পারি কি, যে রেজাল্টস অফ এ ট্রেড ওয়ার, ঠিক আছে, কামস ফ্রম কি, এ কমপ্লেক্স ওয়েব অফ, কি, মিউচুয়াল ডিপেন্ডেন্সি, একটা মিউচুয়াল ডিপেন্ডেন্সি থেকে আসে। দেয়ারফোর আন it is unless it hinges on, ঠিক আছে, hinges on ওয়ার্ডটা কিন্তু পড়াইছে, আপনাদের পড়াইছি না বলেন তো, হ্যাঁ হ্যাঁ, unless it hinges on আপনার কি, প্রিসাইজ ক্যালকুলেশন, ঠিক আছে, it may work as a ডবল এজড সর্ড। ডবল এজ সর্ড মানে কি, দুই দিকে ধার আছে, আপনি নিজে ওটাতে আঘাত পাইতে পারেন। ঠিক আছে, ইম্প্যাক্ট বলতেছে কিন্তু, তাই না? ফর এক্সাম্পল, উদাহরণ দিয়ে বুঝাবো, মনে রাখবেন আপনি যখনই কিছু বলবেন তখন কি আপনি কি করতে হবে, এটাকে এক্সপ্লেইন করতে হবে ফর এক্সাম্পল দিয়ে দিয়ে। ঠিক আছে, যেমন ধরেন আমরা ফর এক্সাম্পলটা কোথায় বলছি, এখানে যেন কোথায় যেন দেখাছিলাম ফর এক্সাম্পলটা, হ্যাঁ ফর এক্সাম্পল বললাম একটু আগে আমরা, হ্যাঁ হ্যালো, এই যে এখানে একটা ফর এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, এই দেখছেন উদাহরণ। তো আপনি যখন দাবি করবেন কোনো কিছু, তখন আপনি এক্সাম্পল দিবেন। এবার কি লিখবো, ফর এক্সাম্পল ইফ দ্য ইউএসএ ইম্পোজ এক্সরবিটেন্ট, ঠিক আছে, ট্যারিফস অন অস্ট্রেলিয়াস, হ্যাঁ অস্ট্রেলিয়াস এক্সপোর্ট বাস্কেট। যদি কি হয়, মনে করেন উদাহরণস্বরূপ আমরা একটা সিচুয়েশন কি করলাম, যে ইফ ইউএসএ কি করে, অনেক ট্যারিফ ইম্পোজ করছে অস্ট্রেলিয়ার এক্সপোর্ট বাস্কেটের উপরে, অর্থাৎ অস্ট্রেলিয়া যা যা এক্সপোর্ট করে, হ্যাঁ, তো তখন কি হতে পারে, আহ মনে করেন অস্ট্রেলিয়া থেকে আমেরিকা হচ্ছে আম কিনে, এখন বলো ঠিক আছে, তো তোমাদের আম আমাদের এখানে আসবো, কিন্তু 50% ট্যারিফ থাকবে, তাহলে অস্ট্রেলিয়ার আম কেউ নিতে চাইবো না লজিক্যালি। তাহলে কি হবে, আলটিমেটলি অস্ট্রেলিয়া বলতে ওকে, আপনি আপনি যদি আম নিবেন না, তাহলে আমরা অন্য একটা মার্কেট বের করে নিই। তো সেক্ষেত্রে কিন্তু অন্য মার্কেটের দিকে যেতে পারে। আর অন্য মার্কেট যদি চলে যায়, তাহলে অস্ট্রেলিয়া বলতে পারে যে তাহলে আমিও আমেরিকা থেকে যা নিতাম তা নিবো না, আমি তাহলে খুঁজে অন্য মার্কেটে নিতে পারি কিনা। তখন কিন্তু কি উল্টা আপনার একটা ডায়ামেট্রিক্যালি অপোজিট কনসিকুয়েন্স অ্যারাইজ করতে পারে, পারে না? হ্যালো, পারে জি দাদা। দাদা।
পারে। So if the USA imposes exorbitant tariff on Australian export basket, আমরা কি বলতে পারি যে অস্ট্রেলিয়া মে find other markets for exports and imports. যে আমার তাহলে আর আমেরিকার লগে এত কাহিনীপত্র করার দরকার নাই, আমি ভাই ভিন্ন মার্কেট বের করে নেবো, ভিন্ন মার্কেট দিয়ে আমি কাজ করবো। তখন কিন্তু আলটিমেটলি কি হলো, ইউএসএ যেই পারপাস বা ট্যারিফ ইম্পোজ করলো সেটা কিন্তু আসলে কাজে লাগতেছে না। ঠিক আছে, এখন এটা আরেকটা ইম্প্যাক্ট আছে। এই ট্যারিফ থেকে আসলে যা আয় হয় সেটা খুবই কম, ওটা মনে মতো 2% অফ টোটাল পেমেন্ট। ঠিক আছে, ওকে। তো ওই হচ্ছে আমরা না যাই, আমরা এটুকুই লিখি, কারণ এত এর বেশি লিখা আসলে পসিবল না, অলরেডি 265 ওয়ার্ড লিখে ফেলছি। এখন বাংলাদেশের জন্য কি হতে পারে এটা একটু লিখি আমরা। ঠিক আছে, বাংলাদেশের জন্য কি হতে পারে, আমরা লিখবো যে কান্ট্রিজ কান্ট্রিজ লাইক বাংলাদেশ। ঠিক আছে, কান্ট্রিজ লাইক বাংলাদেশ উইল ফেস, কিসের মুখোমুখি হবে, সরি, countries like Bangladesh are in a dilemma। আমরা কিন্তু একটা বাংলাদেশ ডিলেমা আছে। ঠিক আছে, কেন ডিলেমা আছে? ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ কি বলতে পারি, the USA is one of the largest destinations of our গার্মেন্ট প্রোডাক্টস। আমাদের গার্মেন্ট প্রোডাক্টের হচ্ছে বড় ডেস্টিনেশন গুলোর মধ্যে এখানে একটা হচ্ছে আপনার কে, ইউএসএ। বিসাইডস দ্য ইউএসএ অফার্স আস দ্য কোটা ফ্যাসিলিটি। এই জন্য কি হচ্ছে, ফর হুইচ উই ক্যান এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট করতে পারি কিসে, এট এ লেস আমরা ফর হুইচ উই ক্যান এক্সপোর্ট while ফেসিং লেস কম্পিটিশন। ঠিক আছে, আমরা কম্পিটিশন কম ফেস করতেছি। এখন কি হবে, যদি ইম্পোজের এই ট্যারিফের ব্যাপারটা চলে আসে তাহলে কিন্তু কি আমাদেরও সেম ভাবে ফাইট করতে হবে। আমরা কি লিখবো, ওয়ান্স অ্যাপ্লাইড, যখন অ্যাপ্লাইড হয়ে যাবে এই ট্যারিফটা, তখন কি হবে, ওয়ান্স অ্যাপ্লাইড ট্যারিফ কি করবে, ট্যারিফস আপনার ট্যারিফস উইল detrimentally impact our export basket। ট্যারিফ যখন ইম্পোজ করে তখন কি হবে, আমাদের জন্য ডিট্রিমেন্টালি ইম্প্যাক্ট করবে, এই ট্যারিফ যদি আসলেই প্রয়োগ করে থাকে। ঠিক আছে, বাংলাদেশের তাহলে কি করা উচিত, বাংলাদেশের এই মুহূর্তে সরাসরি কূটনৈতিক আলোচনা বাড়ানো উচিত। Therefore, সুতরাং বাংলাদেশ শুড ফ্যাসিলিটেট, বাংলাদেশ কি করা উচিত ভাই, বাংলাদেশের ফ্যাসিলিটেট করা উচিত কি, ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ, সো দ্যাট বাংলাদেশের কি করে ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ ফ্যাসিলিটেট করা উচিত, সো দ্যাট যাতে করে কি হয়, সো দ্যাট দিস সো দ্যাট কি হতে পারে, so Bangladesh should facilitate a diplomatic approach। বাংলাদেশে কি করা উচিত, ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ নেওয়া উচিত, সো দ্যাট যাতে করে কি হয়, দিস কি বলতে পারি কি বলতে পারি কি বলতে পারি বলেন তো আপনার এই জায়গাটা এসেও,
দাদা এটা সো দ্যাট কান্ট্রিজ লাইক বাংলাদেশ এটা দিয়ে মানে ফাইন্ড সাম কিছু সলিউশন করতে করতে পারে মানে এটা কি করলেন? ইংলিশে বলেন। বাংলাদেশ ডাজ নট বিয়ার দ্য বার্ন অফ দিস ক্রাইসিস। ঠিক আছে, যেন এই সংকটের ভার বহন না করতে হয়, বা এই সংকটের যে জ্বালা পোড়া সেটা সহ্য না করতে হয়। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও বাংলাদেশ শুড সিক ফর মোর মার্কেটস where where it can export its products. বাংলাদেশ ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ বাড়াতে হবে, বাংলাদেশের নতুন নতুন মার্কেট এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে? মোর ওভার, এছাড়া ইট শুড অলসো ডাইভার্সিফাই ইটস এক্সপোর্ট আইটেম লিস্ট। তার যে আইটেম যে সে সেল করে বা আমরা যা এক্সপোর্ট করি, আমাদের তো খুব আইটেম খুব কম। অ্যান্ড কি আমাদের এটা কি কি করতে হবে? এক্সপোর্ট আইটেমটাকেও বাড়াতে হবে বা ডাইভার্সিফাই করতে হবে, এবং ডোমেস্টিক প্রোডাকশনের উপর নির্ভর করতে হবে। ঠিক আছে, অ্যান্ড ক্রিয়েট মোর রিলায়েন্স ওভার ডোমেস্টিক প্রোডাকশন। এই যে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন, আমি তো আসলে কথা বলতে বলতে লিখছি, অনেক কিছু লিখতে পারি নাই, কারণ আমি যখন নিজে শুধু আমার জন্য লিখবো তখন আসলে আপনাকে বোঝানোর কোনো বিষয় থাকবে না, তখন আমি আরো অনেক টপিক এখানে ইনক্লুড করব। এটা একটা রাইট আপ তৈরি করছি। তাহলে দেখেন, আমার পুরো জিনিসটা কিন্তু খুব কানেক্টেড। ব্যাপারটা খেয়াল করে দেখেন, আমি প্রথমে বলছি এই যুদ্ধের রেশিওনালটা আমি বলবো। সো মোটা দাগে আমার ফার্স্ট প্যারাটা হচ্ছে গিয়ে রেশিওনাল। তারপরে বলছি এই যুদ্ধের ইম্প্যাক্টটা আপনাকে আমি বলবো। এই যে দেখেন, আমি এই যুদ্ধের ইম্প্যাক্টটা তারপরে বাক্যে দিয়ে দিছি। এরপরে বলছি কি যে এই যুদ্ধে টিকে থাকার জন্য কিছু সাজেস্টিভ মিজার আপনাকে আমি দেবো বলেছি, এবং দেখেন আমি কিন্তু সাজেস্টিভ মিজারও আপনাকে কি করেছি, দিয়ে দিয়েছি। মিলছে না? তাহলে বলেন তো আমার কথাটা। হুম। জি দাদা। সো আপনার লেখাটা কিন্তু কি হতে হবে, এরকম কানেক্টেড হতে হবে। দেখেন আমি অলরেডি 360 ওয়ার্ড লিখে ফেলছি, দেখছেন অনেক লিখে ফেলছি। সো আপনি যখনই লিখবেন তখন এইরকম একটা টেন্ডেন্সি ক্রিয়েট করবেন। ঠিক আছে, কি টেন্ডেন্সি? যে আমি ইন্ট্রোডাকশনে প্রথমে সরাসরি বলে দিব যে দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু রাইট, এরপর ওই জিনিসগুলো লেখার পর তারপর কনক্লুশনে চলে যাব ওই একই টোন বজায় রেখে, এবং যেখানে নিউমেরিক্যাল ডেটা আমি আনবো সেখানেই রেফারেন্সটা ইউজ করবো। বুঝতে পারছি কি বললাম? জি দাদা। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি শেষ করে দিই, আমার শরীরটা একটু খারাপ লাগতেছে আসলে। আর নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে এই যে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ গুলো দেখাবো। আজকে যেমন একটা কমপ্লিট রাইট আপ তৈরি করছি, নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে গ্রাফ ইউজ করতে হয়। তারপরে একটা ক্লাস নিব হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক ডেটা। দুনিয়ার সব ডেটা মুখস্থ করতে আমার লাভ নাই। তারপরে ফোকাস সেটিংটা শেষ, এরপরে রেগুলার ফোকাস সেটিং জমা দিবেন, এরপরে আর যাবো। ঠিক আছে, আর একটা দাদা ছোট প্রশ্ন ছিল। ওকে। কি হ্যালো। দাদা হ্যালো। একটা অনুবাদের একটা কোর্স যদি চালু করতেন। পরে করবো ভাই, সময় দেন 2-4 দিন, তারপর আমি জানাবো, সমস্যা নেই। ঠিক আছে, জানাবো। দাদা হ্যাঁ আমাদের তো ওই বলেন। এটা মডেল এটা খুবই ইফেক্টিভ হবে আমাদের জন্য আর কি অনুবাদেরটা। আমরা যেহেতু এখন গ্রামার অনেক কিছু সেন্টেন্স প্যাটার্ন বুঝি। দেখি দেখি আমি ট্রাই করবো, মাথায় আছে আমার। 2-4 দিনের মধ্যে স্যার করে আমার একটা রিটেন ছোট পরীক্ষা প্রশ্ন ছিল। জানাবো জানাবো, টেনশন নিয়েন না। ঠিক আছে, ওকে, হ্যাঁ, বাই। দাদা স্যার দাদা আমার একটা আমাদের একটা প্রশ্ন ছোট ছিল। প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, স্যার বলেন আমার একটা ছোট প্রশ্ন ছিল। স্যার বলেন। ওখানে যে ডলার যে প্রতীকটা ওটা আমরা কি লিখতে পারি, না হচ্ছে ডলার দিয়ে লিখবো? ডলার প্রতীক মার্ক দিয়ে করে লিখবেন লিখবো? কেন? কষ্ট করে ডলার লিখবেন ভাই, বলেন কি দরকার? এটা জানা ছিল স্যার, আর আমার জানা ছিল না। প্রফেশনাল হন। ঠিক ঠিক আছে। আছে, প্রফেশনাল টোন ক্রিয়েট করেন, যেটা হচ্ছে খুব দরকার লেখায়। ওকে,
দাদা আমি ওই একটু আমাদের বিদায় নিতে করবা পরে কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, বলেন পার্থ, বলেন কি বলেন বলেন। আমাদের একটা রেকর্ডেড ক্লাস দেওয়ার কথা ছিল দাদা, ওই মডেল ভার্বের দিব উপর, দিব ওটা কি? দিয়ে দিব টেনশন করে না, ইম্পর্টেন্ট কিছু না, দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, আচ্ছা হ্যাঁ। দাদা, আচ্ছা দাদা, নমস্কার দাদা, নমস্কার।